নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি যে পোস্টটা দিয়েছিলাম, পোস্টের নিচে অনেক রকমের কমেন্ট। এই ধরনের খবর তো কোথায় ছাপা হয়নি, এরকম অনেক। একজন বিজ্ঞ ব্যক্তি, তিনি আমাকে একটা লম্বা একটা চিঠি লিখেছেন। তিনি মাঝে মাঝেই আমাকে একটা একটা করে এরকম ঠুকে যান এসে, ভদ্র ভাষায়। তা আজকে আমি এই ভদ্রলোকের এই চিঠিটা পড়বো, শেখ হাসিনা প্রসঙ্গে আসবো, তারপরে মিটিং কি হলো রাত্রিবেলা। আগে নিজের প্রসঙ্গটা আগে সেরে নি। লিখছে রো রো F4Y, তার মানে ফিক্টিটাস নেম। এরা নিজের নাম দিয়ে করে না, বোঝাই যাচ্ছে এরা হচ্ছে হয় গুপ্ত নয় জামাত। লিখছেন ভদ্র ভাষায়, আপনার আচরণে এত বেশি ছেলে মানুষই ভাব দেখা যায় যে আপনি গুরুত্বপূর্ণ কোনো তথ্য লিক করে বের করে আনবেন এমন মনে হয় না। আপনাদের পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন সাংবাদিকদের কথা তো শুনি, ওনাদের কথার মধ্যে প্রজ্ঞা, গভীরতা এবং বিশ্লেষণ পাই। তাদের বিপরীতে আপনাকে কৌতুক অভিনেতা টাইপের লাগে। আপনি প্রচুর বাড়তি কথা বলেন, যা বাস্তবতার ধারে কাছেও না। আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি নিজেও ডিপ স্টেটের লোক কিনা, যে আওয়ামী লীগের লোকজনকে ধুলো দিচ্ছে। এটা হচ্ছে ওনার কমেন্ট। ওনার কমেন্টের আমি কোনোদিনই উত্তর দিই না। আজকে আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই কমেন্টটা শেয়ার করব। 2024 সালে যখন আমি শুরু করেছিলাম, তখন কিন্তু আপনাদের পাশে কেউ ছিল না। আমি কিন্তু আপনাদের একটু শ্বাস নেওয়ার জায়গা দেওয়ার জন্য আমি এটা শুরু করেছিলাম, এবং আমি তখন বলেছিলাম এই অন্ধকার কাটবে, এই অন্ধকার থাকবে না কোনো দিনই, কোনো কিছু চিরস্থায়ী নয়। তখন প্রচুর আপনারা আমায় দেখতেন, তখন এত গজিয়ে ওঠেনি, মানে আশেপাশে বাংলাদেশ নিয়ে তো কথা বলার লোক তখন কিন্তু গজিয়ে ওঠেনি। একমাত্র এই বান্দা 2024 সালে 5 আগস্টের পর থেকে আমি টানা করে যাচ্ছি, এবং আপনারা সাক্ষী। একদিনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমি কোনো কথা বলিনি। ফলে আমি শেখ হাসিনাকে ডোবানোর জন্য যে কথাগুলো বলছি, সেই কথাগুলো মানে ওনার কথা অনুযায়ী আমি ডিপ স্টেটের লোক হয়ে আপনাদেরকে আমি ভুল বোঝাচ্ছি না। তার প্রমাণ হচ্ছে আমি যা যা বলেছিলাম যে ইউনূসের ক্ষমতা, ইউনূসকে ছাড়তে হবে, ইউনূস জেলে যাবে। দেখুন পারিপার্শ্বিক পরিবেশ ধীরে ধীরে যেরকম হচ্ছে, ইউনূস কিন্তু জেলে যাওয়ার পথ তৈরি হচ্ছে। আমি বলেছিলাম একে অন্যের সঙ্গে মারপিট করবে, দাঙ্গাহাঙ্গামা করবে, দেশে চূড়ান্ত অস্থিরতার সৃষ্টি হবে। বিএনপি ক্ষমতা এলেও কিন্তু শান্তি আসবে না, আমি বলেছিলাম। পাকিস্তান যখন আক্রমণ করলো, ভারত যখন আর আক্রমণ করলো, তার আগে থেকে আমি কিন্তু বলে যাচ্ছিলাম 15 দিন আগে থেকে যে এবার পাকিস্তান আক্রমণ করবে। যেদিনকে আক্রমণ করলো পহেলগাঁও হওয়ার পর, সেদিনকে রাত্রিবেলা হঠাৎ আক্রমণ করে দিল। তখনও আমাকে নিয়ে টিটকারি মারা হয়েছে, যে এখানে বলছে যে সাদা ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে গিয়েছে। ছাড়ুন, বাংলাদেশের মিডিয়ার কথা ছাড়ুন। আলটিমেটলি কি, আমাদের ডিজিএমও পরিষ্কার দেখিয়ে দিলেন কোথায় কোথায় আমরা মেরেছি, কোথায় কি ছবি আছে না আছে, সব আমরা দেখিয়ে দিয়েছি। এখন কথা হলো, এই যে কথাগুলো আমি বলছি, আজকে যে টাইমস অফ ইন্ডিয়া আমি কাজ করতাম, আমি যদি ছাপার অক্ষরে এটা লিখতাম, তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো। তখন টাইমস অফ ইন্ডিয়াকে কোট করা হতো। কিন্তু যেহেতু আমি এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরে নিয়েছি আমার রিটায়ারমেন্টের পর, তাই আমাকে ওই ইউটিউবার ভেবে নানান রকম গালিগালাজ করা হয়। এগুলো করে আপনারা কি আনন্দ পান আমি জানি না, আপনাদের কোন আনন্দ আপনাদের এতে আসে, মনে আসে। আমি যা যা বলেছি, দেরিতে হলেও আপনারাই অধিকাংশ মানুষ স্বীকার করেন আপনার কথাগুলো কিন্তু মিলেছে।
দেখুন, যে কথা বলার সে কথা আমি বলি, যে কথা বলার নয় সে কথা কিন্তু আমি বলি না, আমি বলেই দিই যে কথাটা বলার নয়। যেমন গতকালের যে মিটিংটা হয়েছে, যে মিটিংটাতে মোদিজি চেয়ার করেছেন এবং রাজনাথ সিং ছিলেন, আমাদের অমিত শাহ ছিলেন, সিডিএস ছিলেন, পূর্ব কমান্ডের জিওসিএনসি ছিলেন এবং 3টে গ্যারিসনের লোকেরা ছিলেন। এই মিটিংটা 7টায় শুরু হয়, 7টা থেকে 9:30 না 9:45 অবধি মিটিংটা চলে। তারপরেতে আমি এই পোস্টটা দিই। এখন এই যে মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলোর সারমর্ম এগুলো হচ্ছে ক্লাসিফাইড। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু ক্লাসিফাইড। এই মিটিংয়ের ভেতরের কোনো অংশ আমি আপনাদের বলতে পারবো না, কারণ এটা অত্যন্ত গোপনীয়। এবং বুঝতেই পারছেন, আমি ইশারায় আকারে ইঙ্গিতে আমি কিছু পয়েন্ট আপনাদের ধরিয়ে দেবো, আপনাদের বুদ্ধি কাটিয়ে ধরতে হবে যে আমি কি বলতে চাইছি। রিসেন্টলি শেখ হাসিনা একটা ক্লিপিং শুনেছিলাম আপনার সমাজ মাধ্যমে। সেখানে তিনি বলছেন, ইনশাল্লাহ আমি ফিরব, যত অনাচার হয়েছে সব অনাচারের আমি বিচার করব, এবং প্রত্যেকে যারা যারা এই সমস্ত নির্যাতিত হয়েছেন সেই এলাকার পুলিশ এবং সেই এলাকার সমস্ত কিছু লোকজন, তাদের নাম ধাম ঠিকানা সমস্ত লিখে রাখুন, এদের বিচারের আওতায় আনবো। কেউ ছাড়া পাবে না। দেশকে আবার নতুন করে গড়ব, আমার একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশকে আমি আবার নতুন সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। এই সমাজ মাধ্যমে এই যে ভিডিও অডিওটা, এটা হয়তো অনেকে আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, কিন্তু অডিও ফডিও আমি লাগাচ্ছি না, কারণ ইউটিউব প্রচুর ঝামেলা করে এসব করলে। এখন কথা হচ্ছে, এই আগস্ট মাস, সেপ্টেম্বরে আমি বলেছিলাম যে সেপ্টেম্বরের মধ্যে ঢুকবেন উনি। ফার্স্ট উইক বলেছিলাম, আমি বলেছিলাম ফার্স্ট উইক পেরিয়ে হয়তো 10 তারিখ হতে পারে বড় জোর। আমি কিন্তু আমার পয়েন্টে স্টিক করে আছি। আমি বলেছিলাম হঠাৎ করে দেখবেন পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। দেখুন পরিবেশ চেঞ্জ হয়েছে কিনা। আরো অনেক কিছু ঘটনা ঘটবে, আপনাদের চোখের সামনেই ঘটবে, এবং আমি প্রতিদিন বলে যাবো, প্রতিদিন আপনারা লিখে লিখে যাবেন যে আপনার কাছে কি, আপনি কি ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আরে ওয়াটারগেট কেলেঙ্কারি যখন হলো, ফাঁস হলো, সেই ওয়াটারগেট কেলেঙ্কারির কাগজপত্র যে বের করে আনলো যে সাংবাদিক, সে কি টেবিলের তলায় লুকিয়েছিল? বিল ক্লিন্টনের ওই যে যৌন কেলেঙ্কারি যে ফাঁস করলো, সেই খাটের তলায় লুকিয়েছিল? আরো এরকম বহু তথ্য আছে। নিট কেলেঙ্কারি, আমাদের এখানে সাম্প্রতিককালে বলছি, নিট কেলেঙ্কারির যে ঘটনাটা ঘটলো, প্রশ্নপত্র ফাঁস যে সাংবাদিক বার করলেন, তিনি কি ওই প্রশ্নপত্র ফাঁসের সময় তিনি কি টাকা নেওয়ার জন্য বসছিলেন ওখানে? সুতরাং এই যে বিমক্কা প্রশ্নগুলো আপনারা করেন না, এই প্রশ্নগুলো করে নিজেদের বোকামি আর বাড়াবেন না। এগুলোকে বোকা বোকা ভাবে যে আজকে আমি ইউটিউবে বলছি বলে আমাকে 4টে কথা আপনারা শোনাতে পারছেন। আমি যদি আজ কাগজে লিখতাম তাহলে পরে কেউ ট্যাপও করতে পারতেন না। কটা রিজয়েন্ডার আপনি পাঠাতেন? কারণ রিজয়েন্ডার পাঠাতে গেলে তো আপনাকেও তথ্য দিতে হবে, পাল্টা তথ্য দিতে হবে, নয়তো কোর্ট, কাগজ তো কোর্টে চলে যাবে। তখন তো আপনি তো কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াবেন, আর শেষ পর্যন্ত জেলে গাড়ি কাটবেন, টানবেন, আর নইলে পরে আপনাকে বিরাট অঙ্কের ফাইন দিতে হবে। কাগজকে চ্যালেঞ্জ করা অত সোজা না। যাই হোক, বক্তব্য আমার যে এই যে গ্যারিসনগুলোকে ডাকা হলো, গ্যারিসনগুলোকে ডাকা হলো কেন? 1971 সালে যখন পাকিস্তান যখন আক্রান্ত হলো, ভারত যখন ঢোকালো, সৈন্য ঢোকালো,
তখন আমাদের এখানে অরোরা ছিলেন আমাদের জিওসিএনসি ইস্টার্ন কমান্ড। এখন সেই জিওসিএনসি ইস্টার্ন কমান্ডকেই কিন্তু ডাকা হয়েছে। তখন 3টে গ্যারিসন যেটা তৈরি হয়েছে সেটা সবাই শুনেছেন। আমি সেটাও বলেছিলাম 3টে গ্যারিসন তৈরি হবে, আর তখনও বলেছিলেন আপনি ঢপ মারছেন, সেটাও বলেছিলেন। আমি যা বলি তারই একটা করে কাউন্টার আসে। 90% লোক আমার বিশ্বাস করেন, 10% লোক এগুলোর নাম ভারিয়ে ওই দিলেন তো রয় রয় ফোর FY, এরা কারা করে। আরও একজন আছে মাহমুদ নাকি যেন নাম, তিনিও মাঝে মাঝে এসে তারও একটা কমেন্ট আমি আজ তুলে দেবো, তিনিও কিছু লিখবেন, তার কমেন্ট আমি তুলে দেবো। এরা আমার নামে রিপোর্ট করেছিল, এরা রিপোর্ট করে আমার রিচ কমিয়ে দিয়েছিল। ভারত সরকার ইউটিউবের সঙ্গে কথা বলে আমার সেই সমস্যা মিটিয়েছিল। আমি যেই কথাগুলো বলি যদি ভারত সরকারের বিপক্ষে যায়, ভারত সরকার আমায় ছেড়ে দেবে? খুব স্বাভাবিকভাবে আপনাদের দেশে ছাড়বে। আমি তাদের অনুমতি নিয়ে যতটুকু বলার ততটুকু বলি, যতটুকু বলার নয় আমি ততটুকু বলি না। এবার আসি মুদ্রা কথায়, যে আপনাদের এই যে বর্ডার এরিয়া যে রয়েছে, বর্ডার এরিয়াতে গ্যারিসনগুলোকে ডাকা হয়েছে, গ্যারিসনগুলো ওখানে রেডি হয়ে রয়েছে। এবার গ্যারিসনগুলোর কাজ কি হবে না হবে সেটা আমি জানি না, সেটা মিটিংয়ের ভেতরে ঠিক হয়েছে। রাজনাথ সিং ছিলেন, অজিত দোভাল ছিলেন, 3 গ্যারিসনের কর্তা ছিলেন, CTS ছিলেন, ইস্টার্ন কমান্ড ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ঢাকা থেকে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে। দীনেশ ত্রিবেদীকে কেন ডাকা হলো? দীনেশ ত্রিবেদীকে ডাকা হলো বাংলাদেশ সম্পর্কিত কোনো কারণে, নইলে দীনেশ ত্রিবেদীকে ডাকা হতো না। আরও একটা কারণ হচ্ছে শেখ হাসিনা মানে আর থাকতে চাইছেন না, আর থাকতে চাইছেন না শেখ হাসিনা। এখন তিনি বলছেন যে আমি হেঁটে হেঁটে পারলে চলে যাব, আমাকে আটকাতে পারবে না। এদিকে তার নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ভারত ছাড়তে পারছে না। বরাবরই বলেছি তার নিরাপত্তা নিশ্চিত না করে ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং ভারতবর্ষকে তার নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। তার নিশ্চিত করতে গেলে যেগুলো দরকার সেগুলোই হয়তো সেই মিটিং আলোচনা হচ্ছে, নইলে গ্যারিসনগুলো এগোবে কেন? আমি এর বেশি কিন্তু কোনো আন্দাজ দেবো না, আপনারা এর থেকে বুঝে নিন। গ্যারিসন কেন ওখানে 3টে গ্যারিসন থাকছে, সৈন্যবাহিনী কেন মোতায়েন থাকছে, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো কেন, এবং CTS ওখানে থাকলেন কেন, এগুলো আপনারা মিলিয়ে নিন, 2 এ 2 4 করুন, আমি কিছু বলবো না।